মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 10-এর ইংলিশের লেসন 3 নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই প্রোজটার ইউনিট 3-র গল্পটা আমি তোমাদের শোনাবো। আমাদের ইউনিট 1 কভার হয়ে গেছে। ইউনিট 1টা শেষ হয়েছে, রেডিওতে খবর সম্প্রচারিত হচ্ছে যে তাদের বাপু আর বেঁচে নেই। আমাদের ইউনিট 2ও হয়ে গেছে। আমাদের ইউনিট 2টা শেষ হচ্ছে, বাপু মানে গান্ধীজি সবসময় সাধারণ জিনিসপত্র জীবনে গ্রহণ করতেন আর আনন্দময় প্রচেষ্টায় সেই সাধারণ জিনিসটাকে মহান জিনিস করে তুলতেন। আজকে আমাদের আলোচ্য টপিক ইউনিট 3। তো ইউনিট 3টা আমরা দেখব, গান্ধীজি মারা গেছেন, গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তার শেষকৃত্যও সম্পন্ন হয়ে গেছে। এবার দেখবে আমাদের হিন্দু সমাজে শেষকৃত্য সম্পন্ন হয়ে যাওয়ার পর মানুষের অস্থিটা গঙ্গাতে উৎসর্গ করতে দেওয়া হয় বা বিসর্জন করতে যাওয়া হয়। তো তেমনি বাপুর অস্থিটাও গঙ্গাতে বিসর্জন বা নিমজ্জিত করতে যাওয়া হচ্ছে। তার জন্য একটা ভীষণ বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে। কেন বলো তো? গান্ধীজি হচ্ছে ভারতের প্রিয় নেতা, আর প্রিয় নেতার অস্থিটা গঙ্গায় দিতে যাওয়া হবে, তার মানে তো একটা কিছু বিশাল বড় একটা উৎসবের মতো ব্যাপার হবে না, যাতে করে প্রত্যেকটা মানুষ মনে রাখে, মানে শুধুমাত্র গান্ধীজির জীবনে নয়, আমাদের মানে যারা ভবিষ্যৎ প্রজন্মেও তারা যেন মনে রাখতে পারে যে গান্ধীজির অস্থিটা বিসর্জন করতে যাওয়া হয়েছিল, একটা বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছিল। আবার এলাহাবাদে নিয়ে যাওয়া হয় তার অস্থি বিসর্জন করতে গঙ্গাতে। ট্রেনের প্রত্যেকটা কামরা ফুল দিয়ে ভালো করে সাজানো হয়, একদম খুব পরিপাটি টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো হয়। ট্রেনের মধ্যে ভজন বাজছিল আর ট্রেন চলছিল, তার অস্থি নিয়ে এলাহাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল। তো মানুষরা ট্রেনের মধ্যে কান্নাকাটি করেনি। কেন বলো তো? কারণ যে ভজন হচ্ছিল এবং যে ফুল ছিল, সে ফুলের মধ্যে তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল, তাই মানুষ আর কান্নাকাটি করেনি। ট্রেনটি যতগুলো স্টেশন কভার করেছে ততগুলো স্টেশনেতে দুঃখিত পুরুষ মহিলারা, তার ভক্তরা, অনুগামীরা, আত্মীয় পরিজন সব ভিড় করে দাঁড়িয়ে আছে, ট্রেনটা দেখছে তারা। এভাবে ভজন আর গানের মধ্যে দিয়ে ট্রেনটা এলাহাবাদে এসে পৌঁছালো। এলাহাবাদে গান্ধীজির অস্থি নিমজ্জিত করা হলো। আমাদের বর্ণনাকারীর সমস্ত কাজ মিটে গেছে, তিনি ছিলেন ওখানে, দেখলেন, শেষকৃত্য সম্পন্ন হলো, অস্থি নিমজ্জিত করা হলো। এবার তিনি দিল্লিতে ফিরে এসেছেন। তো দিল্লিতে তিনি ফিরে এসেছেন ঠিক আছে, কিন্তু তিনি বিভ্রান্ত বোধ করছেন, ফেল্ট অ্যাট সি, মানে তিনি বিভ্রান্ত বোধ করছেন, কোথাও যেন তার একটা খোটকা লাগছে, কোথাও যেন একা একা বোধ হচ্ছে। দিল্লিতে ফিরে এসে তিনি কনফিউজড হয়ে পড়েছেন, কারণ তার মনে হচ্ছে যে বাপুর ডাকে তিনি কখনো কোনো সংগ্রামে যোগদান করেননি, তার ডাকে কখনো তিনি জেলখানায় যাননি এবং তিনি তার নিজের দেশের জন্য কোনো কিছু উৎসর্গ করেননি। শুধু মনে হচ্ছে তিনি যেন বাপুর জীবনে একজন দর্শক, তাই তিনি বিভ্রান্ত বোধ করছেন। এটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে যে তিনি এখনও বিভ্রান্ত বোধ করছেন, তিনি নিজেকে সামলাতে পারছেন না। তার মনে হয়েছে যে তিনি বাপুর জীবনে একজন দর্শক মাত্র, এরকম তার উপলব্ধি হয়েছে। তিনি ছোট থেকে বড় হয়ে উঠেছেন একটা জাদুবৃত্তের মধ্যে বড় হয়ে উঠেছেন। তিনি কখনো দুঃখ, কষ্ট, অনিরাপত্তা এই সমস্ত কখনো বোধ করেননি। কেন বলো তো? কারণ তিনি জাদুবৃত্তের মধ্যে বড় হয়ে উঠেছেন। আর জাদুবৃত্তটা কী ছিল? জাদুবৃত্ত ছিল গান্ধীজির নিরাপত্তা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা। কিন্তু বাপুর মৃত্যুর পরেই তিনি বোধ করছেন যেন জাদুবৃত্তটা কোথাও যেন ভ্যানিস্ট হয়ে গেছে, তিনি নিজেকে অরক্ষিত, অসুরক্ষিত বোধ করছেন। এই বিভ্রান্তি থেকে অনেক সংগ্রাম করে, অনেক কষ্ট করে তিনি নিজেকে তুলে ধরলেন। তিনি বারবার বিবেকের দংশন হচ্ছিলেন যে তিনি ছিলেন শুধুমাত্র দর্শক বাপুর জীবনে। তিনি অনেক কষ্ট করে নিজেকে তুলে ধরলেন। তিনি নিজেকে বলেছিলেন, মানে তিনি নিজেকেই প্রশ্ন করেছিলেন যে তাহলে কি বাপুর আমৃত্যু সংগ্রাম কি তাহলে শেষ হয়ে যাবে? কারণ বাপু মারা গেছে, সেই যে মৃত্যুর যে এফেক্টটা আমাদের বর্ণনাকারীকে বেশি করে আঘাত দিয়েছে। তিনি অনেক কষ্ট করে নিজেকে তুলে ধরলেন। তিনি নিজেকে মোটিভেট করেন যে ওনার সাহস, ওনার মূল্যবোধ এতটা দুর্বল নয়। তিনি এটাও মনে করেন যে লক্ষ লক্ষ মানুষ, সাধারণ মানুষ থেকে যেত যদি বাপু না থাকতো। কেন? কারণ তিনি লক্ষ লক্ষ মানুষকে উদাসীনতা থেকে বের করে এনেছিলেন, একে অপরের দুঃখ কষ্টে পাশে থাকার শিক্ষা দিয়েছিলেন। তিনি এই সমস্ত মনে করে নিজেকে
পুনর্জীবিত করে তোলেন। তার মনে হয়েছে বাপু হয়তো মারা গেছে, কিন্তু তার শিক্ষা, তার আদর্শ আমরা ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চলব। বাপু মারা গেছে, কিন্তু তার ভারতবর্ষ তার সন্তানদের মধ্যেই থাকবে, এই কথা তিনি বলেছেন। এবং এই বক্তব্য দিয়ে আমাদের ইউনিট 3টা শেষ হয়েছে।